এটাকে তারা তখন কমিউনিসি দিয়েছিল বলেই তারা তখন বলেছিল যে উর্দু should be the national language। আমরা বাংলা ভাষাকে দিয়ে দেশ স্বাধীন পেয়েছি। কার্যকর এই স্বাধীনতা সার্বভৌমত্বকে আগামী দিনে এগিয়ে নেওয়ার জন্য আমাদের ভাষাকে গুরুত্ব দিতে হবে। এবার আসি আমাদের শিক্ষা মন্ত্রণালয়। এই শিক্ষা মন্ত্রণালয় আমাদের প্রাইমারি এডুকেশনে আমি জাস্ট দায়িত্ব আমরা দুজনে পেয়েছি। এখন পর্যন্ত আমরা তদারকি করার সুযোগ হয়নি। আজকে প্রথম আমরা এই পিটিএতে আসলাম, জানার চেষ্টা করলাম যে এখানে কি হচ্ছে। হাওয়ার দেশের ৬৭টি পিটিআই রয়েছে, নিয়ারলি 100 করে 10 মাসের ট্রেনিং হচ্ছে। জানি না কি ধরনের ট্রেনিং হচ্ছে, বাট আমরা কার্যকর হিসাবে যা দেখতে পাচ্ছি গ্রামের প্রতিষ্ঠানগুলোতে, সেখানে কতটুকু শিক্ষা ব্যবস্থা প্রচলিত রয়েছে বুঝতেও পারি না। আমরা শিশুদেরকে শেখানোর যে পদ্ধতি আমরা ব্যবহার করি, সেই পদ্ধতিগুলো আমাদের আরো যুক্তিসঙ্গত করতে হবে। যেমন কিছুক্ষণ আগে শুনলাম যে এই কি বলে পিটিআই টিচার এবং আমাদের সঙ্গীত শিক্ষক এগুলির কথা বলা হচ্ছিল। আমি আরো শুনলাম যে আপনাদের আর্ট টিচারের দরকার। এই যে শিশুরা শেখে, এই শেখন পদ্ধতিতে যে আর্ট টিচার, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৃজনশীলতা বাড়ায়, তাদের চিন্তা মেধা শক্তি বাড়ায় এবং শিখে কিন্তু প্র্যাকটিক্যালি। আমাদের উচ্চতর শিক্ষার ভিতরে কিন্তু প্র্যাকটিক্যাল এডুকেশনটা নেই, নিড বেসড এডুকেশন আমাদের নেই। আমাদের যা প্রয়োজন সেই শিক্ষাটা কিন্তু আমাদের নেই। মূলত আমরা গতানুগতিক ভাবে যে শিক্ষা রয়েছে সেটাকেই কিন্তু চর্চা করে যাচ্ছি, এই ডিফারেন্সিয়েশন আনার কোনো চেষ্টা করছি না। এই যে শিশুরা শিখবে, কিভাবে শিখে? তার প্র্যাকটিক্যাল জিনিসটা কলা বলছি আমরা শেখানোর জন্য, কিন্তু হাতে একটা কলা দিয়েই তো শেখাচ্ছি। তারা এই যে শিখছে প্রকৃতি থেকে, নেচার থেকে, এবং প্র্যাকটিক্যালি দেখে দেখে তারা স্পর্শ করে, গন্ধ নিয়ে, শুনে শিখছে। এটি তো প্র্যাকটিক্যাল এডুকেশন। আমাদের কি প্র্যাকটিক্যাল এডুকেশন থেকে আমরা টারশিয়ারি লেভেলে, সেকেন্ডারি লেভেলে তেমন একটা গুরুত্ব দিচ্ছি না। সেই জায়গাটিতে আমাদের যেতে হবে। অর্থাৎ আমি বলছি যে শিক্ষা আমাদেরকে কর্মসক্ষম জাতি দেবে, সেই শিক্ষায় আমাদের যেতে হবে। আমরা রিয়েলিস্টিকলি স্পিকিং, আমরা কিন্তু বেকারত্ব বাড়াচ্ছি। আমরা শেখাচ্ছি কিন্তু বেকারত্ব বাড়াচ্ছি। আচ্ছা, শিক্ষা কি মূলত বেকারত্ব বাড়ানোর জন্য না বেকারত্ব কমানোর জন্য? এই বেসিক কোশ্চেনটার অ্যাড্রেস কিন্তু আমরা করছি না। আমাদের কাছে আসা শুরু হয়েছে যে অনার্সে এই সাবজেক্ট দিতে হবে, ওই সাবজেক্ট দিতে হবে, কলেজ করতে হবে, স্কুল করতে হবে, মাদ্রাসা করতে হবে। তার মানে কি শিক্ষা মন্ত্রণালয় কি বেকারত্ব সৃষ্টি করার কারখানা না বেকারত্ব দূরীকরণের কারখানা? আমাদের বেসিক কোশ্চেনগুলোকে আমরা অ্যাড্রেস করতে হবে। আমরা তা করছি না। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যত বেকার রয়েছে, এইভাবে যদি বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা ক্ষেত্রে যদি ক্রমান্বয়ে বেকারত্ব বাড়াতেই থাকে, তাহলে এই দেশটা এই বেকারত্বের বোঝাকে নিয়ে আমরা কোথায় যাব? একবার ভেবে দেখুন। সেই জন্য আমাদের শিক্ষাকে মূলত কার্যকরী শিক্ষা ব্যবস্থা আসতে হবে। এর আগে আলোচনা হয়েছিল, আমি যখন প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলাম, ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত আমাদের প্রাইমারি স্কুলকে নিয়ে যাওয়া, সেই কাজটি এখনো হয়নি। 8 থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত হাই স্কুল গ্রাজুয়েশন, যেটা উন্নত বিশ্বে রয়েছে, 1 to 12 পর্যন্ত হাই স্কুল গ্রাজুয়েশন। আমরা তো একই পৃথিবীতে বাস করছি, রাষ্ট্র পৃথক হতে পারে, কিন্তু শিক্ষা তো হলো কমন কমোডিটি। এটা তো কোনো স্পেশাল বাংলাদেশের জন্য সেপারেট কমোডিটি হতে পারে না। এই শিক্ষাকে আমাদের এই গ্লোবাল ভিলেজে আমাদের শিক্ষাকে সকলের সাথে সমন্বয় মিলেই তো চলতে হবে। আজকে স্বাধীনতা 54-55 বছর পেরিয়ে যাচ্ছি, আমরা কি সেই স্তরে যাওয়ার চেষ্টা করছি না রুটিন ওয়ার্ক করছি? এই বিষয়টি আজকে আমাদের কাছে বিশাল প্রশ্ন। আর রুটিন ওয়ার্ক করা যাবে না, আমাদেরকে করতে হবে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা, নিড বেসড এডুকেশন, যেটা আমাদের সত্যিকার একটা প্রয়োজন। এখন আসা যাক প্রাথমিক স্তরে শিক্ষকদেরকে কিভাবে তৈরি করতে হবে। আমরা জানি কনসালটেন্টরা অনেক কথা বলে এবং এই কনসালটেন্টরা কনসালটেন্সি দিচ্ছে এবং প্রজেক্টের পর প্রজেক্ট আমরা করছি, কিন্তু অভাব নেই প্রজেক্টে। এই প্রজেক্ট শেষ হচ্ছে, ওই প্রজেক্ট আসছে, এই পিডি আসছে, ওই পিডি যাচ্ছে।
আমি নিজেও 5 বছর বন্দী ছিলাম যদি এই মন্ত্রণালয় নয়। সবসময় বসে বসে চিন্তা করছি, ভাবছি প্রত্যেকের জীবনেই সকলের কিছু না কিছু করার প্রয়োজনীয়তা রয়েছে। যেটা আমি ভেবেছিলাম বলেই আমি রাজনীতিতে এসেছিলাম এবং আমার নাগরিকত্ব ছেড়ে দিয়ে আমি বাংলাদেশে থেকেছিলাম। কিন্তু বিগত 17টি বছর আমি গবেষণা করে দেখেছি আমাদের শিক্ষা খাতে কোনো উন্নয়ন হচ্ছে না। নিজেও ছিলাম, কিন্তু আমি কোনো পরিবর্তন পাইনি। ক্রমান্বয়ে আমরা যেন নিচের দিকে চলে যাচ্ছি। তো এইভাবে কি আমরা যেতে পারি? নিশ্চয়ই না। তাহলে আমাদের শুরু করতে প্রাথমিক স্কুল থেকে, বেস লেভেল থেকে। কোথাও গেলে বলে আমাদের এই নেই, সেই নেই, ওই নেই, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার নেই। শিক্ষকরা বলবে তাদের বেতন নেই, তাদের সুবিধা নেই, কিন্তু প্রোডাক্টিভিটির কথা কেউ বলছে না। কিন্তু আমরা যদি আমাদের পূর্বপুরুষের ইতিহাসে চলে যাই, তখন দেখব শিক্ষকরা তাদের চাহিদার কথা বলতো না। তারা বলতো তাদের সন্তানরা, তাদের ছাত্রছাত্রীরা যেন উচ্চ শিক্ষিত হয়। শিক্ষকদের ভিতরে সার্থকতা হতো তখন যখনই তার সন্তানেরা, তার ছাত্রছাত্রীরা জীবনে প্রতিষ্ঠিত হতো। আমি গল্প শুনেছিলাম, আমি মন্ত্রী থাকার সময় আমার এলাকার একজন হেডমাস্টার, তিনি এসেছিলেন সচিবালয়ে। তো তিনি আমার রুমে আসার আগে বারবার কেবল ওনাকে পা ধরে সালাম করছিল। এই গল্পটি আমাকে করেছিলেন তিনি। তার জীবনে যে কত আনন্দ বলার নেই, কিন্তু তিনি কখনো বলেননি যে আমি এই সুবিধা চাই, ওই সুবিধা চাই। শিক্ষকতা একটি মহান পেশা। এই পেশায় আমাদের আত্মীয় করতেই হবে, এর কোনো ব্যতিক্রম নেই। প্রাথমিক স্কুলের শিক্ষকরা যদি চিন্তাই করেন যে না, আমাকে বেতন ঠিক হলো না, আমি ছাত্রছাত্রীদের ঠিক মতো দেখতে পাচ্ছি না, এটা হতে পারে না। প্রাথমিক স্কুলের শিক্ষকদেরকে আমি অনুরোধ করব, আপনারা আপনাদের সন্তানের মতো ছাত্রছাত্রীদের দেখবেন। আমি আমার কচুয়ায় দেখতে পাই যে নিজের ছেলে মেয়েকে অন্য স্কুলে পড়াচ্ছে, আর তিনি শিক্ষকতা করছেন, তার স্কুল তার ছেলে মেয়েকে পড়াচ্ছে না। ক্যান ইউ সি? উনি শিক্ষক। আর আমি তো দেখেছি আমার বাবা, আমার মা আমাকে লেখাপড়া করিয়েছে, হাউস টিচার আমাদের নিতে হয়নি। আমার বাবা মা ওনারা চাকরি করতেন অন্য ডিপার্টমেন্টে, সরকারি আমলা ছিলেন, তারা আমাদেরকে পড়াতেন। আর শিক্ষকরা তাদের সন্তানকে তাদের নিজ ইনস্টিটিউশনে না পড়িয়ে তারা অন্য জায়গায় পড়ান। আমি দেখেছি আমার কচুয়ার প্রাথমিক স্কুলের শিক্ষকরা কচুয়াতে প্রাথমিক শিক্ষকতা করেন, বাসা রাখেন কুমিল্লায়, ছেলে মেয়েদেরকে কুমিল্লায় পড়ান। Can you imagine? একবার চিন্তা করে দেখেন, আপনি একটি স্কুলের শিক্ষক, আপনি আপনার ছেলে মেয়েকে এখানে না পড়িয়ে শুধু আপনি অর্থনৈতিক কারণে ওই স্কুলে পাঠদান করাচ্ছেন, আর আপনি থাকছেন জেলা শহরে, সেখানে দৌড়ে গিয়ে 2 ঘন্টা ড্রাইভ করে গিয়ে আপনি সেইখানে গিয়ে আপনার সন্তানদেরকে অন্য স্কুলে পড়াচ্ছেন। কি আমি মিথ্যে বলছি? আপনাকে অন্তর্দৃষ্টিতে দেখতে হবে। আপনি যখন আপনার সন্তানকে আপনার স্কুলে পড়ান না, অন্য জায়গায় পড়ান, তার মানে আপনি কি সত্যিকারের শিক্ষক? শুনুন, আমাদের দৈন্যতা রয়েছে, আমরা জানি এই দেশটি আপনার, আমার, আমাদের সকলের। কিন্তু এই দেশের পরিবর্তন আনতে হলে তো আমাদের একটি জায়গায় কাজ করতে হবে, সেটি শিক্ষা। এর বাইরে কি অন্য কোথাও কাজ করার আছে? আমরা যদি প্রত্যেকটি শিক্ষক প্রমিস করি আমার এই জীবনে যতগুলি ছাত্রছাত্রী পাবো প্রত্যেককে আমরা সঠিকভাবে আমার নিজের সন্তানের মতো শিক্ষিত করব, তাদেরকে গড়ে তুলবো, তাহলে একবার ভেবে দেখুন, চোখ বন্ধ করে 10 বছর পরে বাংলাদেশ একটি বিশ্বের সবচেয়ে বেশি মানব সম্পদের দেশ। তাই না? আমাদেরকে সেইভাবে ভাবতে হবে। আমি চাই না আগামী দিনে শুধু আপনারা আপনাদের দাবি দেওয়ার কথা বলবেন, আপনারা বলবেন যে কিভাবে তাদের উন্নয়ন করা যায়। এই মাধ্যমে আমি সচিব সাহেবকে বললাম যে কি করছেন সেটা নয়, কি করতে চাচ্ছেন সেটা বলবেন। Not based on your education ministry. Go out of the box, think something new and tell us যে আমি আমার চাকরি জীবনে, শিক্ষকতা জীবনে এই এক্সপেরিয়েন্সটা পেয়েছি, এটাকে এখানে অ্যাডাপ্ট করলে আমাদের জন্য উপকৃত হব আমরা। সেই জায়গাটিতে আমাদের যেতে হবে। তা না হলে আমরা সকলে নিরর্থক, এই জীবন শুধু কেটে যাবে, কিন্তু আমরা কিছু রেখে যেতে পারবো না। আমরা সকলেই যেন ফুটপ্রিন্ট রেখে যেতে পারি, সেই চিন্তা আমাদের করতে হবে। মাননীয় প্রতিমন্ত্রী তিনি কিছু রেফারেন্স দিয়ে কথা বলেছেন,
যে আমাদের ভিতরে সততা, নিষ্ঠা, কর্মদক্ষতা এবং আমাদের দুর্নীতি মুক্ত থাকতে হবে। দুর্নীতি হচ্ছে আমাদের সমাজের গ্রাস। আমি 5টি বছর মন্ত্রী ছিলাম, কই 111 তো আমাকে একটু দুর্নীতির মামলা করতে পারেনি। যদিও অনেক জঘন্য মামলা করে আমাকে 3.5 বছর জেলে রেখেছিল আমার প্রতিপক্ষ, কিন্তু দুর্নীতির মামলা একটিও করতে পারেনি। ওটা সবচেয়ে সহজ ছিল না। কারণ আমাদের প্রত্যেককে দুর্নীতি মুক্ত থাকতে হবে। বিশেষ করে আমরা দুইজন যেখানে রয়েছি সেখানটা আমাদের করতেই হবে। এটি আমাদের অদম্য চেষ্টা, বাধ্যবাধকতা থাকতে হবে। দুর্নীতি শুধু অর্থনৈতিক না, নীতিগত দুর্নীতি রয়েছে। আপনি ক্লাসরুমে গিয়েছেন 8 ঘন্টা ক্লাস করার জন্য, আপনি প্রতিদিন চিন্তা করবেন যে আমাকে সরকার দায়িত্ব দিয়েছে, নিজে দায়িত্ব নিয়েছি, শিক্ষকতার পেশায় এসেছি, আমার প্রতিদিন কতটুকু কাজ করার দরকার দেশ গঠনে, মানব সম্পদ গঠনে। এই বিষয়টি যদি আপনাকে নিজেকে জিজ্ঞেস না করে আপনি শুধু সময় কাটিয়ে গেলেন, এটা কি একটি দুর্নীতি নয়? আমি যখন প্রতিমন্ত্রী ছিলাম তখন নোয়াখালীতে একটি মিটিং ছিল, আমার বিশাল মিটিংটি ছিল। পরীক্ষায় 0 অনেক মাদ্রাসায় পেত, শুধু মাদ্রাসার জন্য টিকেছিলাম। তো আমি 0 পাস করতো আর কি, একজনও পাস করতো না। তো আমি ওখানে আমাদের সকল প্রতিনিধিরা ছিল, মাদ্রাসা সুপারিনটেন্ডেন্টরা ছিল এবং সরকারি প্রতিনিধিরা ছিল। আমি জিজ্ঞেস করলাম, একজন কোদালিকে যে মাটি কাটে, লেবার, তাকে যদি মাটি কাটতে দেওয়া হয়, সেসব মজুরি ছিল 100 টাকা, 100 টাকা মজুরি দেওয়া হবে একদিনে 8 ঘন্টা পরিশ্রমের জন্য। ধরে নিলাম তাকে 50 টুকরি মাটি কাটতে হবে। সে যদি 50 না কেটে 40 কাটে, 40 না কেটে যদি 30 টুকরি কাটে, 30 টুকরিকে না কেটে যদি 20 কোটি টুকরি কাটে, তাহলে আমরা বলবো যে ইয়েস, অর্ধেক কাজ করেছে। কিন্তু সে যদি 1 টুকরিও মাটি না কাটে, তাহলে 100 টাকা পারিশ্রমিক দেওয়া কি হালাল না হারাম? 1 টুকরিও মাটি কাটলেন না, আপনার পারিশ্রমিক 100 টাকা আপনি নিয়ে গেলেন, তাহলে এই আয়টা হালাল না হারাম? কিন্তু হুজুররা তখন আমার উত্তর দেয়নি, কারণ তারা জানে এরপর আমি কোথায় যাচ্ছি। যেই মাদ্রাসায় আপনাকে বেতন দেওয়া হলো, গভর্নমেন্টের এমপি অনুযায়ী পয়সা দেওয়া হলো, একজন ছাত্র পাস করলো না, তাহলে ওই মাদ্রাসায় এই পয়সাটা হালাল ছিল না হারাম ছিল? আমরা হালাল হারাম বলতে শুধু জবাই করা মাংস আর শুয়োরের মাংসই মনে করি? হতে পারে না। আবার আমার মুখরুর কথা বলি, এটা খেতে পারি, ওটা খেতে পারি না, খাওয়ার সময় সেটা হচ্ছে, কিন্তু অন্য জায়গায় আমরা সে চিন্তা করছি না। আমি অনুরোধ করব, আমরা সকলেই নিজ গুণে চিন্তা করব যে আমার দায়িত্বটা কি, আমি কি করতে চাচ্ছি। আমি বিশ্বাস করি প্রত্যেকটি প্রাইমারি স্কুলের শিক্ষকরা যদি তারা নিজ গুণে চিন্তা করেন, আমার সামনে এই সন্তানগুলি, এগুলি আমার নিজের সন্তান। এর একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাহিত্যিক, লেখক, সায়েন্টিস্ট, অ্যাস্ট্রোনট, পাইলট, কত কি হতে পারে, এবং এটা আমার সন্তান। যেমন আমি স্বপ্ন দেখি আমার সন্তানকে, ঠিক তেমনি ভাবে আপনি যখন আপনার ক্লাসরুমে দেখবেন ওই ছোট্ট বাচ্চাগুলিকে যদি আপনার সন্তান হিসেবে স্বপ্ন দেখেন, তাহলে নিশ্চয়ই একটি বাচ্চাও ঝরে পড়তে পারে না। ভেবে দেখুন, এইভাবে আমরা 10টি বছর কাজ করি, দেখুন বাংলাদেশ কোথায় চলে যায়। আমাদের বাংলাদেশকে নিতেই হবে। বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে। এই তো গতকালকে একটি সুন্দর দৃশ্য দেখলাম, মাননীয় প্রতিমন্ত্রী জামাত শহীদ মিনারে পুষ্প অর্পণ করতে গিয়েছে। দেখুন, আগামীর বাংলাদেশ, যেটা আমাদের প্রিয় নেতা, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি আগামীর বাংলাদেশকে গড়তে চান। আজকে আগামীর বাংলাদেশে আমরা কি দেখতে পেয়েছি? জামাত ও শহীদ মিনারে যাচ্ছে পুষ্পস্তবক দিতে। রিব্র্যান্ডিং, তারা নিজেকে নতুন ভাবে আনার চেষ্টা করছে। কমপ্লিটলি রিব্র্যান্ডিং। জামাত তো বিশ্বাস করে না শহীদ মিনারে যাওয়া, কিন্তু তারা যাওয়া শুরু করেছে। লেটস স্টার্ট দ্য সেম রিব্র্যান্ডিং। আমাদের সকলকে নতুন ভাবে আমাদের কাজ করতে হবে, নতুন চিন্তা ভাবনা করতে হবে, আউট অফ দ্য বক্স যেতে হবে। আমাদের আগামীর বাংলাদেশ, যে স্লোগান দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী, আগামীর বাংলাদেশ গড়ার জন্য প্রত্যয়, প্রতিজ্ঞা, শপথ করবে কারা? জনগণ, ছাত্ররা,
শিক্ষকগণ? কোনটা? আপনারা। শুরু হতে হবে আপনাদের কাছ থেকে, কারণ আপনাদের শিখাচ্ছেন। একটা বেবি সে শিখে আস্তে আস্তে শিখতে থাকে, এই শেখানোর দায়িত্ব আপনাদের। ইট স্টার্টস ফ্রম দ্য প্রাইমারি স্কুল, আপনাদের কাছ থেকে। তাই অনুরোধ করব, আজকের এই দিনে আগামী বাংলাদেশ গড়ার শপথ আমাদের এই শিক্ষকদের নিতে হবে। এই আহ্বান জানিয়ে আপনাদের সাথে আগামীতে আরো দেখা হবে, আরো কথা হবে, আরো বোঝার চেষ্টা করব, আরো জানার চেষ্টা করব, এবং এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনতেই হবে এবং এটাকে যোগ্য উপযোগী করতেই হবে। সেকন্ড পদ্ধতি আর সব পদ্ধতি নিয়ে আলোচনা করতে হবে, শুধু কনসালটেন্ট দিয়ে নয়, আমাদের নিজস্ব অনুভূতি দিয়েও তো করতে হবে। কেন অনেক শিক্ষক আছেন না যে আপনারা অঙ্ক শিখেছেন পাথর দিয়ে, কাঠি দিয়ে, শিখেননি? অনেকেই তো শিখেছেন। তাহলে আজকের এই বিজ্ঞানের যুগে, এই মডার্ন যুগে এসে আমরা তো আরো অনেক সুবিধা পাচ্ছি, তাই না? সব মিলিয়ে আমরা আগামী বাংলাদেশ গড়ে তুলব আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে, এবং আপনারই হবে তার টুলস। এই জন্যই এই শিক্ষা মন্ত্রণালয় সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। এদিকে আমি আর 10টি মন্ত্রণালয়ের সাথে মনে করি না। এই ভিন্নতর মন্ত্রণালয়টির যাত্রা শুরু হয় প্রাথমিক থেকে। আসুন আজকে এই 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসে, শহীদ দিবসে, যে দিবসকে নিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি, বিশ্বে পরিচিত পেয়েছি, সেই দিবসে আমরা সকলে অঙ্গীকার করি আমরা স্ব জায়গায় আমাদের নিজ নিজ দায়িত্ব পালন করব। সবকিছুর ঊর্ধ্বে উঠে আমরা আমাদের সন্তানকে ভালোবাসবো, ভবিষ্যৎ প্রজন্মের বাংলাদেশ গড়ে তুলবো। এই আহ্বান জানিয়ে আমাকে